আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না, বাট আপনি যেটা বলেছেন যে যেই ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই, এবং আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয়, মানুষ একটা মামলা কখন করে, যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি জামিনের আমি ওই মামুন নামের ডিমের অত্যাচারে 4 বছর অকৃত হয়ে দেওয়ালে পিঠ থেকে যেয়ে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। হ্যাঁ, আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম? তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না। এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই, সে যদি আমাকে মেরেও ফেলে তাহলেও আমি আর নাই। হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি। এই ব্যাপারে আমি বলবো যে 10 তারিখ মেতে যেটা হয়েছে আমার বাসায়, যে আমার অগোচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে, ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন শেয়ার করা হয়েছে। আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে কেউ যেন, কারণ প্রিন্স মামুনের মিলিয়ন ফলোয়ার আছে, তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে, যে একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে অঙ্গভঙ্গি করা, এটা সবাই উৎসাহিত হবে। তো যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক। তো আমি যেসব কন্টেন্ট করি, আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না, আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই, আমার ভিডিও করা হয়, এবং আমার নামে কয়েকশোরও বেশি, 150-রও বেশি, আমার ব্লু ফেয়ারি লাইলা নামে 150-রও বেশি ফেক পেজ আছে। হ্যাঁ, যারা নানা রকম ভয়েস দিয়ে, নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে, সেটা সব কিছুই কিন্তু পজিটিভ না। বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডিগুলোতে যান, তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না। আমি হয়তো কোনো প্রমোশন করি, বা আমি লাইফস্টাইল ব্লগ করি, বা আমি রিলস বানাই, কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন। যে 2025 সালে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ এটা 2025 সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না। কারণ আমরা সবসময় কি বলি, নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো, যে আমরা সবসময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ, কিন্তু একটা সময় বলা হয় যে না, ঠিক আছে, নারীদেরও অধিকার আছে। ঢুকে যদি এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে, তো সেটা তো আমি কি বলবো যে আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে, এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে। আমার সাথে যদি এরকম করা হয়, তাহলে অন্য যাদের ওই অ্যাক্সেস নাই, বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে, এই ধরেন 16, 17, 18 বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে, হ্যাঁ, তারা তো সামাজিক ভয়েই, সম্মানহানির ভয়েই কেউ আইনের কাছে যে বলবে না। তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিমান ব্যক্তি হন না কেন, আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে। আপনি যদি অপরাধ করেন, সেই অপরাধ আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন, সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, প্রথম তো ক্ষমা করেই দেওয়া হয়েছিল, তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার, আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা। তো এই জন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি। এখন আইন যেভাবে নিবে, আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আপনারা অনেকেই বলেন যে না, আইন আসলে বৈষম্যমূলক। আইন আসলে বৈষম্যমূলক কখনই হতে পারে না, কারণ একটা আইন তো একটা দেশের আইন, একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না। এখানে যথাযথ পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে, বা কি বলবো, যে একজন আমি বললাম আর আইন হয়ে গেল, সেটা না। তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত, এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে, তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি, কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখেই তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছেন।